গুড মর্নিং বন্ধুরা। সকালে এখন 8:30 বাজে। রান্নাঘরে এসেছি, এখানে চা বসিয়েছি। চা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। আজকে তন্ময় কাজে বেরিয়েছে 7:30টার দিক করে। ওকে চা করে দিয়েছিলাম, ও চা বিস্কুট খেয়ে কাজে বেরিয়ে গেছে। এইবারে আমি চা খাবো। আর আমার তো চা খাওয়ার আগে দাঁড়ান কত কি খেতে হবে। থানকুনি পাতা খেয়েছি, মৌরি ভেজানো জল খেয়েছি, তার খানিকক্ষণ পর একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি, তারপরে এখন আমি এসেছি চা খাওয়ার জন্য। আমি যে মুড়িটা নিয়ে আসি ওটা অনেক দিন হয়ে গেল, শেষ হয়ে গেছে। যাবো করে যাওয়াও হচ্ছে না। তিশানের স্কুলের জন্য বেরোই, ও বাবা এখন তো স্কুলটাও বন্ধ, রুটিন দিয়ে দিয়েছে, স্কুলে আর কেউ যাচ্ছে না, তো সেই কারণে কেনাও হচ্ছে না। আর এই যে গতকাল রাত্রিবেলা মাকে দিয়ে এরকম একটা ক্রিম কেকার বিস্কুট আনিয়ে রেখেছে। আমি না এই মিষ্টি বিস্কুট দিয়ে আবার চা খেতে পারি না, তাই এই জিরা ক্রিম কেকার বিস্কুটটা আনিয়ে রেখেছি, এটা শুধু আমি খাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে শুক্রবার, সকাল এখন 9:15 বাজে। এই সবে চা খেলাম, এবারে ঘরের সমস্ত কাজবাজ করব। কিষান এখনও পড়ে আসেনি, ওর আস্তে আস্তে মোটামুটি 9:30 তো বাজবেই। আর মাঝখানে একবার টুক করে বেরিয়ে একটু চিংড়ি মাছ আনতে হবে। পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, ডাল করব, আর একটা কিছু ভাজা করে নেবো, ওদের হয়ে যাবে। আর দেখি আমার জন্য চারা মাছ বা অন্য কিছু মাছ পাই নাকি, তাহলে অল্প করে একটু নিয়ে আসবো। ওই ঝোলের মাছ আর কি, জ্যান্ত মাছ, ঝোলের মাছ যদি পাই তাহলে নিয়ে আসবো, ওই ঝোল করব আমার জন্য, আর ওদের জন্য তরকারি ডাল করব। এটাই চিন্তা ভাবনা করে তো রেখেছি। যাই হোক চলুন। আর এই বিছানার চাদরটা আজকে আমি তুলবই, কারণ এত গন্ধ ছাড়ছে, চ্যাট করছে না, কি বলবো। বিছানার চাদরটা গত সপ্তাহেই তুলতাম, কিন্তু তিশানের জ্বর হলো, তাই ভাবলাম বাবা একেবারে জ্বর জ্বালা মিটে যাক, 3 জনের হয়ে গেছে, ঝামেলা শেষ, এইবারে ঘরবাড়ি পরিষ্কার করব। চলুন এই ঘরটা পরিষ্কার করি, করে যদি শরীরে শক্তি থাকে তাহলে ওই ঘরটা করবো, নাহলে আজকে করব না, কালকে করব। আর তিশানের তো স্কুল এখন আর নেই, কারণ গতকালকে হোয়াটসঅ্যাপে রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষার। 1 তারিখ থেকে 10 তারিখ পুরো টানা 10 দিন পরীক্ষা হবে। আর এইবারে পরীক্ষাটা জানেন 50 নম্বরের পরীক্ষা করে দিয়েছে সরকার থেকে। মানে 25-এ হতো, সেটা ডবলে হবে 50। বাবা 1.5 ঘন্টা পরীক্ষা হবে, 11:30 থেকে 1:05-10 অবধি, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো। তবে টাইমটা খুব ভালো ফেলেছে। সংসারের সমস্ত কাজ বাজ সেরে একদম বেরোবো, স্নান টান করে দুপুরবেলা খালি আসবো, হাত চোখ মুখ ধোবো, ভাত খাবো, শুয়ে পড়বো। যাই হোক চলুন, ব্রেকফাস্ট বলতে হাঁড়িতে ভাত আছে, একটু আলু সেদ্ধ করবো, ঘি দিয়ে তিশানা আমি ওই আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো। গতকাল রাত্রিরে ঘি খেতাম, কিন্তু রাত্রিবেলা তো ওই জন্য ঘিটা খেলাম না। মা বলছে বৌমা রাত্রিরে ঘিটা খেও না, সকালে বরঞ্চ ওই ভাত থাকবে, একটু আলু সেদ্ধ করবো, গরম গরম ওই ঘি দিয়ে ভাত খেয়ে নেবো। চলুন এখন ঘরের সমস্ত কাজ করি, রান্না করি। দেখছেন দরদর করে ঘামছি, পাখাটা বন্ধ না, সেই কারণে। আর কিরম রোদ উঠেছে বুঝতে পারছেন তো, একদম জানলার পর্দা ফেটে রোদ ঢুকে যাচ্ছে। তাও এখনও মাত্র সবে 9:30 বাজে, 12টা বাজলে। আর জামা কাপড় যা ছিল সব মিলে দিয়েছি বাইরে। সকালবেলা উঠে সবার আগে জামা কাপড় মিলেছি, গতকালকে অনেক কেচেছিলাম, সব ভিজে হয়েছিল, সব টান দিয়ে মিলে দিয়েছি। প্রথমে ঘরের পুরো ঝুলগুলো ঝেড়ে নেবো, তারপরে পাখা পরিষ্কার করবো। আর এখন জানেন তো ওই ঝুল ঝাড়ু দিয়ে পাখাটা আগে পরিষ্কার করে নিয়ে, এত ঝুল বেরোচ্ছে কি বলবো বাবা, যেন মনে হচ্ছে কতকাল পাখা পরিষ্কার করিনি। অথচ দেখুন হয়তো 1-1.5 মাসও হবে না হয়তো পাখা পরিষ্কার করেছি। তো প্রথমে ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছিলাম, এইবারে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছলাম। আগে জানেন তো প্রথমে ন্যাকড়া দিয়ে মুছতাম, দেখতাম ন্যাকড়াটা পুরো নোংরা হয়ে যায়, সেই 2-3 খানা ন্যাকড়া নিয়ে তবে পাখা পরিষ্কার করতে হয়। খালি ওপরে ঝুলটা ঝেড়েছি, পাখাটা পরিষ্কার করেছি। আর এই দেখুন এই পাশ বালিশের কভারগুলো কিছুতেই ঢোকে না, মানে আমার পাশ বালিশগুলো এত চওড়া না, যেমন লম্বাটা হয়ে যায় কিন্তু চওড়াটা কিছুতেই হতে চায় না। আর আমি ওই আন্দাজে কভার কিনে নিয়ে আসি, তো ঘরে এসে দেখি আর ঢুকছে না। সে কোনো রকম করে মানে 2খানা কভার পরিয়েছি। এই বছর পুজোয় যে কেনাকাটি করব না, মানে চিন্তা করেই রেখে দিয়েছি, একটা পাশ বালিশের কভার ব্যাগে করে নিয়ে যাব, ওটা মাপ করে তবে আমি আনবো। আর অনেক সময় ময়দান থেকে কেনাকাটি করি, ওই একটা কভারের জন্য 40 টাকা টোটো ভাড়া দিয়ে ওই কভার পাল্টাতে যাবো, তো লাভের গুড় একদম পিঁপড়ে খাইবো, তাহলে দরকার কি আছে। ওই জন্য একটা কভার হাতে করে নিয়ে যাবো, এবার থেকে ঠিক করেই নিয়েছি। আর দেখুন মা যে বিছানার চাদরটা দিয়েছিল ওইটা আজকে পেতেছি, ভেবেছিলাম পুজোর সময় পাতবো, তবে নতুন জিনিস জানেন তো ঘরে বেশিক্ষণ রাখতে পারি না, মানে মনটা কেমন খুঁতখুত করে, কখন পাতবো এরকম মনে হয়। মা যে বিছানার চাদরটা দিয়েছিল দেখুন ওইটা পেতেছি, অনেক বড় জানেন, ওই দিকটা অনেকটা বুঝতে হয়েছে, 6-7 খাটের চাদর এটা, ওই জন্যই মা দিয়ে দিয়েছে, বলে আমার ওইটুকু তক্তপোষ কী হবে। আর দেখতে কি সুন্দর দেখুন, ছাপাটা খুব সুন্দর ছাপাটা, আর নোংরা হলেও খুব একটা বোঝা যাবে না। হয়ে গেছে, এই ঘরে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, পাখাটাও পরিষ্কার করলাম, ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। তিশান পড়ে টরে চলে এসছে, ওকে খেতে দিতে হবে। চলুন
এবারে যাব ওই ঘরে আর ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেবো। বিছানা পরিষ্কার করেছি, ড্রেসিং টেবিলটা প্রচণ্ড ধুলো হয়ে আছে, যে মানে যেহেতু পাখাটা পরিষ্কার করেছি তো যত ঝুল এই ড্রেসিং টেবিলের ওপরে আর ফ্রিজের মাথায় পড়েছে। আর এই আমার এই ড্রেসিং টেবিলের কাঁচটা না একটা সুন্দর ওড়না ছিল জানেন তো, ওই ঢাকা দেওয়ার জন্য ওড়নাটা আমি দিয়েও ছিলাম। তন্ময় যখনই চুল আঁচড়াবে ওই ওড়নাটাকে সরিয়ে দেয়, ব্যাস ওই ওড়নাটাকে রেখেছি দেখতে যাতে সুন্দর লাগে, মানে কাঁচটা যাতে সবসময় ঢাকা দেওয়া থাকে। কিন্তু ওর জন্য ঘরে কোনো কিছু সাজিয়ে রাখা যাবে না। ওই যে আয়নার ওপরে ফুলগুলো রেখেছি সেগুলোকেও ফেলে দিচ্ছে, বলছে কি মাথা জানানো যাচ্ছে না, মানে মাথার মধ্যেও বোধহয় ফুল ঢুকে যাচ্ছে এমন করে। সে যাই হোক, চলুন এখানে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, জিনিসগুলো না সব সরিয়ে সরিয়ে মুছলাম, কারণ এত ধুলো। আর ফ্রিজটাও একটু ভালো করে ঝাড়পোছ করে নিলাম, ফ্রিজটাকেও পরিষ্কার করতে হবে, ভিতরটা খুব নোংরা হয়েছে। আসলে আমার তো খুব একটা ফ্রিজে জিনিসপত্র থাকে না, ওই অল্প একটু সবজিপাতি আর কয়েক বোতল সস, কয়েকটা ডিম, আর হয়তো একটুখানি ওই মাছ মাংস হয়তো বেশি থাকলে তখন হয়তো ঢুকিয়ে দিলাম। আমাদের তো ফ্রিজের খাবারও কেউ খায় না, ফ্রিজে একমাত্র খাবার থাকলে আমি আর নয় মা খাই, মানে যত ওই পচা ধসা জিনিসগুলো। তন্ময় তো ছোবেই না, ফ্রিজের কোনো জিনিস ওকে বার করে দিলেও খাবেই না। হয়তো সকালে একটা রাত্রে দিলাম সেটা ঠিক আছে, কিন্তু ওই 2-3 দিনের তরকারি হারগিজ খাবে না। আর এক একজনের বাড়িতে দেখেছি, ওরে বাপরে, ফ্রিজ তো নয় যেন মুদিখানা দোকান, চাল ডাল নিয়ে সব ঢুকিয়ে দেয়, ফ্রিজটা পুরো দম আটকে যাওয়ার মতো অবস্থা একদম। এরকম করলে কি হয় বলুন তো, 4-5 মাস পরে ফ্রিজ খারাপ হয়ে যাবে, আবার লোক ডাকতে হবে। যাই হোক চলুন, এখানে মায়ের ঘরের বিছানার চাদরটা পাল্টাইনি, ঝুলটা ঝেড়েছি, পাখা পরিষ্কার করেছি। আর এই যে এবারে মায়ের শোকেসটা একটু মোছামুছি করে দিচ্ছি, দেখছি ভালোই ঝুল হয়েছে। মায়ের শোকেসের কাঁচটা খুব একটা মোছা হয় না। আর শোকেসের ওপরে একটা ওড়না দেওয়া ছিল, ওটা খুব নোংরা হয়েছিল, ফেলে দিয়ে আর একটা ভালো কাঁচা ওড়না পেতে দিয়েছি। ওড়নাটা কেন দিই জানেন তো, মা সিঁদুর পরে তো, সিঁদুরে পুরো লেপটে দেবে একদম, যেন মনে হবে শোকেসের আজকে নতুন বিয়ে হয়েছে। সেই মানে তারপর থেকে ওই ওড়নাটা দিয়ে দিই, ওড়নার মধ্যে সিঁদুর পিঁদুর যা ফেলে যখন নোংরা হয় কেচে দিয়ে আবার একটা ওড়না পেতে দিই। আর আমার তো হাজারখানা ওড়না আছে, সব কেটে কেটে ছোট ছোট করে ওই সুন্দর করে সেলাই করে না রেখে দিয়েছি, মানে একটুখানি ফ্রিজের কভারে বা হয়তো শোকেসের মাথায় দিলাম বা রান্নাঘরে কোথাও পাতলাম, ফেলবো কেন বলুন তো, জিনিস যখন ভালো আছে। চলুন এখানে মায়ের ঘরে বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর এই চাদরটা পাতলাম, মায়ের ঘরে না খুব একটা ভালো চাদর নেই, দুখানা চাদর কিনতে হবে। এই তো এবারে পুজো এসে গেল, টুকটুক করে এবার আস্তে আস্তে কেনাকাটি শুরু করব। তিশানকে নিয়ে যাব, ওর পরীক্ষাটা আগে শেষ হোক তারপর যাব। মায়ের ঘরের বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি, এটাই পেতেছি আর ডবল করে দিয়েছি। এটা অনেক বড় জানেন তো, যদি খুলে দিই না ওই 4টে সাইড না পুরো একদম উঁচু হয়ে থাকে, তাই জন্য ডবল করে দিয়েছি। ঝুলটাও ঝেড়ে নিয়েছি, পাখাটা পুরো চিটচিট করছিল, আর একটু কলিন দিয়ে মুছলে ভালো হতো। কলিনটা না ভালো পরিষ্কার করে, দেখি পরে যদি সময় পাই আর একবার কলিন দিয়ে মুছবো, কারণ রান্না হয় তো পুরো চিটচিট করছিল। চলুন হয়ে গেছে, এবারে ব্রেকফাস্ট করব। এখানে চাদর টাদর সব পড়ে আছে। আলু সেদ্ধ করলাম আজকে সকালের ব্রেকফাস্ট, ভাত, এখানে আলু সেদ্ধ, নুন নিয়ে নিয়েছি, তিশান ঘি নিচ্ছে, আমি আর ঘি নেবো না, আমি শুধু আলু সেদ্ধ দিয়েই খাবো। আর ডিমটা না পরে খাবো, একসাথে ভাত ডিম পেট না ভার হয়ে থাকবে। চলুন খেয়ে নিই এবার। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এই যে সামনেতে গিয়ে একটুখানি চিংড়ি মাছ, এখানে টমেটো নিয়ে এসেছি, চালটা ভিজিয়ে রেখেছি। চলুন এবারে কাটাকুটিগুলো করে নিই। একটা ডিম বার করে রেখেছি, পরে এটা সিদ্ধ খাবো। আর এই যে মুড়ি নিয়ে এসেছি, তবে মুড়িটা আজকে অল্প এনেছি জানেন, ব্যাগে ভেবেছিলাম অনেক টাকা আছে, ও বাবা গিয়ে দেখছি মাত্র 100 টাকার একটা নোট পড়ে আছে। আর এই মুড়িটার দামও বাড়িয়ে দিয়েছে, 80 টাকা করে দিয়েছে, 70 টাকা ছিল, তাই 150-র মতো এনেছি। কালকে আবার গিয়ে 250 নিয়ে চলে আসবে, এটার মধ্যে একটু মুড়ি আছে। ব্যাগে না খেয়াল করিনি, গিয়ে দেখছি খুব বেশি টাকা নেই, 80 না 90 টাকা ব্যাগে পড়ে আছে। যাই হোক চলুন এবার কাটাকুটিগুলো করি। আর ইন্ডাকশানটা দেখুন কি অবস্থা, এটাকে ভালো করে মুছে আগে বাক্সের মধ্যে তুলে রাখি, এটা হচ্ছে অসময়ের সঙ্গী। তিশানের এই যে জ্বরের ওষুধ ডেট এক্সপায়ার হয়ে গেছে, ফেলে দিতে হবে, এগুলো বার করেছি। চিংড়ি মাছ নিয়ে এসেছি, এটা বাছবো, ভাত আর ডালটা একদিকে বসিয়ে দেবো। টমেটোগুলো একটা অন্য প্যাকেটে রাখতে হবে, মাছের সাথে দিয়ে দিয়েছে না, মানে একসাথে হাতে করে নিয়ে চলে এসেছি। হাঁড়িতে যা ভাত ছিল মা বেটা দুজনের খেয়ে আর এইটুকু পড়ে আছে, ভাত খেয়েছি তো পেটটা বেশ ভর্তি আছে। একটু পরে ডিম সিদ্ধটা বসাবো, গরম গরম খেয়ে নেবো। বাসনগুলো মাজতে হবে। আর দেখুন কি কালো হয়ে এসছে, বাইরে কত জামা কাপড়, খালি বারবার দেখছি যে বৃষ্টি পড়ছে কি না, কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়লে না আওয়াজ হয় না, ওই 10 মিনিট 15 মিনিট হবে সব জামা কাপড় ভিজিয়ে দেবে। তবে আজকাল কিছু কাচাকুচি করিনি, কারণ ঘরদোর পরিষ্কার করছি তো, একসাথে অত কিছু করতে পারবো না।
চলুন এই জায়গাটা আবার পরিষ্কার করে রান্নাটার আগে জোগাড় করি। রান্নাবান্না এখানে বসিয়ে দিয়েছি, ভাত ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, পটলের তরকারি হবে, আলুটা সিটি মেরে নিয়েছি, আর এখানে গোল গোল করে চিচিঙ্গা ভাজছি তন্ময়ের জন্য। আর এই যে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, আর দেখুন গুলে মাছ 100-র মতো এনেছিলাম, অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে এই কটা নিয়েছি ঝোল করব। এই যে একটা ঝিঙে একটা আলু কেটে নিয়েছি, এটা আমার ঝোল হবে, পটলের তরকারি হবে। আর ওদের জন্য ডাল, পটল আলু চিংড়ি মাছের তরকারি, আর এই যে চিচিঙ্গা ভাজা। এই যে এখানে অর্ধেকটা ভাজা হয়ে গেছে, ওখানে অর্ধেকটা ভাজছি। এই কড়ার মধ্যেই এটা বসিয়ে দেবো, ওই পটলের তরকারিটা। চিংড়ি মাছটা আগে ভেজে তুলে কড়াটা আগে ধুয়ে নেব, নাহলে না রান্না করা যাবে না। একবার করে বৃষ্টি পড়ছে, একবার করে রোদ উঠছে, ওই জন্য তো গরমে মরে যাচ্ছি বাবারে। গতকাল রাত্রিবেলায় ভাবছিলাম যে ভোর ভোর উঠবো, আগে রান্না বান্নাটা সেরে নেবো, তারপর বেলার দিক করে এইসব কাজগুলো করব। কিন্তু কই, তন্ময় তাড়াতাড়ি চলে গেল, আমারও ওই অলক্ষী ঘুম এসে গেল চোখে, আমিও শুয়ে পড়লাম। ব্যাস উঠলাম তখন 8:30 9টা। আর এই সব কাজ না একসাথে পড়ে যায়, ঘর পরিষ্কার, বিছানার চাদর তোলা, রান্না, কাচা, সব কিছু একসাথে পড়ে যায়। আজকে একটু কাচলে ভালো হতো, কিন্তু এই এত কিছুর মধ্যে আমি আর কাচলাম না। বাবা ও হাঁপিয়ে হাঁপিয়ে দম আটকে যাবে আমার। এমনি কাপ্তানটা পরেছি তো এত গরম লাগছে কি বলবো। এই কাপ্তানটা কিন্তু খুব একটা গরম লাগে না, কিন্তু এখন যেহেতু পচা গরম তো, তাই ভিতর থেকে কেমন একটা ঘাম দিচ্ছে যেন। এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে পটলটা ভেজে নিয়েছিলাম, হালকা করে পটলটা ভেজে তারপরে আলুটা দিয়ে দিয়েছি। আর পটলটা না আমি ঢাকা দিয়ে ভেজেছি যাতে সিদ্ধ হয়ে যায়। এখানে মশলাগুলো সব দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা অল্প একটু ছিল ওটাই দিয়েছি, এখন আর মিক্সি চালাতে ভালো লাগছে না। একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিলাম একটু গরম মশলা। মশলাটা একটুখানি কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। চিংড়ি মাছটাও ভেজে দিয়ে দিয়েছি। আর আমি এই তরকারি মুখেই দেবো না একদম, যা তরকারি থাকবে তন্ময়কে রাত্রিবেলা দিয়ে দেবো, কটা রুটি করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। রান্নাবান্না মোটামুটি শেষের দিকে একদম। এখানে ভাতটা গ্যাসটা অন করে দিয়েছি, রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করছি। এইটুকুর জন্য না আবার পেঁয়াজ কাটতে হবে, ধুর। ও দুজনে খাবে, হয়ে যাবে। একটু ভালো করে ফুটুক, রাঁধুনি তো একটু ভালো করে ফোটালে না ডালের স্বাদটা ভালো হয়। আর এখানে পটলের তরকারি হয়ে গেছে, অল্প একটু মিষ্টি গরম মশলা দিয়ে দিয়েছি, ঝুড়িটা ফাঁকা করেছি, বাসনগুলো মাজবো, ঘর মোছা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে। আর ওই পাপোশগুলোকে বাথরুমে রেখে দিয়েছি, সার্ফ দিয়ে ধুয়ে দেবো। ওগুলো ছিঁড়েও গেছে, ফেলে দিতে হবে। তিশান এখানে পড়তে বসে গেছে, ওর বিকেলে পড়া, আজকে ইংলিশ পড়া। আর জোরে একবার বৃষ্টি আসলো, শুকনোগুলোকে তুলে নিয়েছি, এখন আবার কি রোদ উঠেছে, এই হচ্ছে খালি। চলুন বাসন কটা মেজে নিই, আমার মাছের ঝোলটা বসিয়ে দিই। কটা বাসন আছে আগে মেজে নিই, অনেক বাসন পড়ে গেলে না দেখেই একদম শরীর অস্থির অস্থির হয়ে যায় যে এত বাসন দাঁড়িয়ে মাজতে হবে। আমার মাছের ঝোলটা বসিয়ে দিই, কড়াটা ভালো করে ধুয়ে, তাহলেই হয়ে যাবে। ভাতটাও হয়ে গেছে, একটু ফুটুক, উবুর করে দেবো। আলু চিংড়ি মাছের কালারটা আপনাদের দেখিয়ে দিই একবার। অল্প একটু মিষ্টি দিয়েছি, পটলের তরকারিতে না মিষ্টি না দিলে ভালো লাগে না। আর একটুখানি ঝোল রেখেছি, এটা যখন খাওয়া হবে তখন টেনে যাবে, এখন গরম আছে বলে এতটা ঝোল লাগছে। আর এখানে ডালটা ফুটছে, ফুটুক, ভাতও হয়ে গেছে। এই যে আমার মাছের ঝোলের আলুটা সিদ্ধ করে নিয়েছি, ঝিঙেটা সিদ্ধ করিনি, ওই কড়ার মধ্যেই দিয়ে সিদ্ধ করব। এদিকে ভাত হয়ে গেছে, আর দেখুন মাছের ঝোল করব, গুলে মাছ অল্প একটু, ভাতটা খাবো কি দিয়ে, মাঝে মাছ দিয়েছিল, ওর মধ্যে চারা মাছও ছিল, তো একটা বার করেছি, ডিপ ফ্রিজ থেকে বার করেছি, তো টান দিতে গিয়ে মাছটা পুরো অর্ধেক হয়ে গেছে একদম। তো এটাও ঝোলের মধ্যে দিয়ে দেবো, ঝিঙে আলু দিয়ে ঝোল করব, ওই জন্যই মাছটা আরও বার করলাম। ঝিঙে আলুর সাথে ঝোলেই মাছটা দিয়ে দেবো। চলুন। আর এখানে কয়েকটা কচু বার করেছি, এই কটাই এনেছিলাম, ভেবেছিলাম একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি খাবো। ও খেয়ে তো সহ্য করতে পারবো না, তাই বরঞ্চ প্রেসারে দিয়ে দিই, সিদ্ধ করে নেবো। কাঁচা তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, হেভি লাগে খেতে। ব্যাস রান্নাবান্না হয়ে গেছে, আমার মাছের ঝোলটা খালি একটু ফুটবে, ততক্ষণ আমি বাসনগুলো মেজে নেবো। আর এদিকে কচুটাও সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তন্ময় রান্নাটা আগে সেরে রাখলাম, ভাত, ডাল, তরকারি, ভাজা। কারণ শুনেছে না আমি বিছানা চাদর টাদর পাল্টাবো, বলে গেছে আমার রান্নাটা আগে করে রাখবে, তারপরে তুমি যা খুশি করবে। আমি ঠিক আছে, তাই একটার দিক করে চলে আসতে পারে, তাই ওর রান্নাটা আগে সেরে নিয়েছি, এইবারে আমারটা আমি যতক্ষণ করবো।
রান্না বান্না সব হয়ে গেছে, রান্নাঘর পুরো ভালো করে মাজা ঘষা করে নিয়েছি, বাসনগুলো সব মাজলাম, অনেক কুচকাচ বাসন ছিল, সব মেজেছি। তিশানে স্নান হয়ে গেছে, ও পুজো দেবে। আর আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম না, একটা ওই রাম ঠাকুরের ওখানে মালসা দিয়েছি, ছোট মালসা দিয়ে এসছি, ও সবাই দিচ্ছে দেখলাম, তাই আমিও একটা দিয়ে এসছি। 2টোর সময় দেবে, কি করব তাই ভাবছি, স্নান টান করে কি একেবারে নিয়ে চলে আসবো নাকি খেয়ে দিয়ে তারপরে যাব, চিন্তা করছি। তাই তন্ময় এখনো আসেনি, হট করে চলে আসলে না ওকে আবার খেতে দিতে হবে। তিশান পুজোটা দিক, আমি আগে স্নান করে চলে আসি। আর তন্ময় না দু তিনখানা গেঞ্জি সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি, আজকে যেহেতু কাচাকুচি কিছু নেই তো, তাই ভাবলাম গেঞ্জিগুলো ভিজিয়ে দিয়ে একটু থুপে ধুয়ে দেবো। চলুন আগে স্নান করতে চলে যাই, স্নান করে আসি। শরীর কেমন করছে, এতগুলো কাজ একসাথে করেছি তো, আর এই ঘর পর ঝাড়পোছ করলে না খুব গরম লাগে। আর যেহেতু ওই পাখা পরিষ্কার করেছি, ওই ঝুলগুলো গায়ে পড়েছে তো, গা পা পুরো কুটকুট করছে একদম। চলুন আগে স্নানটা করে আসি, তারপর দেখছি কি করব। এখানে মালসা নিয়ে চলে এসেছি, আমি পুরো ভিজে গেলাম জানেন, এই যে পা পুরো ভিজে গেছে, জোর বৃষ্টি এসে গেল। উফ, আগে জামা কাপড় ছাড়ি, হাত পা ধুই, হাত দিবি না এখন। চলুন, এখন প্রায় 3টে বাজে, খেয়ে একটু শুয়েছিলাম, তারপরে ভাবলাম যাই। মাঝ রাস্তায় বৃষ্টিটা এত জোরে আসলো। চলুন, 3:15 হতে যায়। তিশান শুয়ে শুয়ে টিভি দেখছিল, ওকে বললাম তুই বস, আমি মালসাটা নিয়ে আসি। কি মালসা দিয়েছে দেখি। ও, তরকারি আছে, ভাত, এটাতে কি পায়েস মনে হচ্ছে। এখন কত দাম বাড়িয়ে দিয়েছে জানেন, আগে 150 টাকা নিত, এখন 260 টাকা করে দিয়েছে। বিকেল এখন 4টে বাজতে যায়, মালসাটা এখানে বার করছি। এখানে দেখছি ছ্যাঁচড়া দিয়েছে, একটা আলু পটলের তরকারি দিয়েছে, আর এই যে এখানে পায়েস দিয়েছে, একটা আলু ভাজা দিয়েছে। আর এই যে বাবার মা এসছে আজকে, আমার বাবার মামার বাৎসরিক কাজ ছিল। বাবা কত চিন্তা করে করে বলতে হলো মনে করে, 1 বছরের কাজ ছিল বাৎসরিক কাজ, তো মা আর বাবা গেছিল ওখানেই, ওখান থেকে সোজা এখানে এসছে, একটুখানি বসে গল্প টল্প করেই চলে যাবে। তাও আসতো না, আমি ফোন করে ডাকলাম। আর বাবার মামার বাড়ি একদম আমার বাড়ির মানে 5 মিনিটের রাস্তা। তিশান যেখানে আগে পড়তে যেত ওইখানেই আমার বাবার মামার বাড়ি। ঠাকুমা গতকালকেই চলে গেছিলো, আজকে বাবার মায়ের নেমন্তন্ন ছিল, তো গেছিলো 11টা 11:30 করে। এই 4টের দিক করে এসছে আমার বাড়িতে, আধা ঘন্টা বসেই চলে যাবে। তিশানও পড়তে চলে যাবে, ঘর পুরো ফাঁকা হয়ে যাবে একদম। আর এখানে এই যে আলু পটলের তরকারি দিয়েছে, একটা ছ্যাঁচড়া দিয়েছে, আর এখানে খিচুড়ি দিয়েছে। খিচুড়িটা এত ভালো খেতে হয়েছে কি বলবো আপনাদের। গ্যাসের ট্যাবলেট খাবে নাকি? গ্যাসের ট্যাবলেট খাবে? নিমন্ত্রণ খেয়ে এসে আবার গ্যাসের ট্যাবলেট অর্ডারই করাই তো, এখন আর কেউ অত বানাবে এখন আর। কি রান্না করেছিল রাধা পল্লবী? আর চানা মশলা, আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়। মা আবার এই বর্ষাতে কি শাড়ি পরে এসেছে, প্যান্ডেল। হ্যাঁ, বিশেষ করে ওর ছেলেটাকে দিয়ে তো ছাদটাকে ঘেরেনি কেন? বাচ্চা আছে ঘরে। ওর দাদুর ফটোটা লাগানো আছে তো, হ্যাঁ ফটোটা হ্যাঁ ফুল নাগড়া আছে, ও কি করছে একটা ফুল নিয়ে এসছে বুঝলি, হ্যাঁ তো ঝোলানো তো। এই দেখো, এইবার দেখো, এই দেখো নড়িয়েছি, এই দেখো দাদু, এই দেখো, এই দেখো দাদু, দেখো তুই মাথা নাড়ো না, এই দেখো দেখো। হ্যাঁ, এখন বলছে ওই কি জানি মাথা নাড়ো, দেখো দাদুর জন্য বলছে, বলছে মাথা নাড়ো, এখনো জানে না, এখনো জানে না। ওর কত বয়স হবে? 5 বছর। এখনো বুঝতে পারছে না যে দাদু মারা গেছে। ও মোটামুটি 8-10 বছরে বুঝবে, বলো বাবু। সন্ধে এখন 6:30 বাজে, এই সবে সন্ধে দিয়েছি। তিশান পড়তে চলে গেছে 5টার দিক করে। আর আজকে আমার ঠাকুমার ভাইয়ের 1 বছরের বাৎসরিক কাজ ছিল, গতকালকেই ঠাকুমাকে নিয়ে চলে গেছে ঠাকুমার ভাইয়ের বউ। আর আজকে আমার মা আর বাবা গেছিলো, 11:30 করে গেছে, খাওয়া দাওয়া করে 4টের দিক করে বাড়ি চলে যাচ্ছিলো। আমি ফোনে বলেছি তুমি বাড়ি যাবে না, তুমি কিন্তু আমার বাড়িতে আসবে, একটু বসে গল্প টল্প করে তারপরে যাবে, নাহলে আসতো না। আর আজকে দুপুর থেকে কি বৃষ্টি হচ্ছে জানেন, মানে বৃষ্টিটা যে টানা হচ্ছে তা নয়, কিন্তু আধা ঘন্টা 20 মিনিট হচ্ছে, কিন্তু খুব জোরে হচ্ছে একদম।
আমি তো কাচাকুচি করে জামা কাপড়গুলোকে মিলেছি, ও সব জড়ো করে ড্রামের বালতিতে রেখে দিতে হবে। পুরো জল টপটপ করে পড়ছে, কালকে আর একবার ধুয়ে মিলবো, কারণ ওই দেয়াল ধারে সব বৃষ্টি পড়ে তো, ধুয়ে ধুয়ে সব নোংরাগুলো সব জামা কাপড়ের মধ্যে পড়ে, তো ওটা ধুয়ে আর একবার মিলতে হবে। যাই হোক, বাবাকে আর মাকে বললাম বসে একটু চা করি, খাও, আর মাকে জানি বলবো একটু সিঙ্গারা নিয়ে আসুন। বলছে কিচ্ছু খাবো না, ওখানে রাধা পল্লবী, তারপরে ওই চানা বটারা, তারপরে আলুর দম, এটা ওটা খেয়েছে, তো বলছে কিচ্ছু খাবো না। আসছিলই না, আমি বললাম যে আসো, আমার বাবা তো খুব একটা আমার বাড়িতে আসেই না। আসলে কি বলুন তো, বাবা চোখে দেখতে পারে না তো, আর মা ওই তাড়াহুড়ো করে বাবাকে নিয়ে আসতে পারে না, যখন কোথাও যেতে হবে তখনই একমাত্র বাবাকে নিয়ে যায়। এই যেমন আজকে কাজে যেতেই হবে, মা আর বাবা গেছিল, শুধু মাকে আর বাবাকেই নিমন্ত্রণ করেছিল। যাই হোক চলুন, এখন চা করবো। তন্ময় কখন আসবে জানি না, দুপুরবেলা ফোন করেছিলাম, বললো যে আমি আসতে পারবো না, সন্ধ্যেবেলা একেবারে আসবো। রাত্রিরে কি রান্না করব তাই ভাবছি। জানেন, একটু আগে তিশান চলে গেছিলো, আমি একটু ঝুড়ি ভাজা বাটির মধ্যে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচিয়ে একটু বিট নুন দিয়ে খাইয়েছিলাম। এই বুকের এখানটা জ্বলে জ্বলে উঠছে, জানতাম জ্বলে উঠবে, তবুও না মানে খেতে ইচ্ছা করছিল, কদিন ধরে কিচ্ছু খেতে পাচ্ছি না, তো এখন একটু খাবার দেখছি রুচিটা হয়েছে। আজকে দুপুরে মোটামুটি একটু ভাত খেয়েছি, কালকে খেয়েছিলাম অল্প করে, কালকের থেকে আজকে একটু বেশি খেয়েছি, মানে খাওয়াটা আস্তে আস্তে হচ্ছে ঠিকঠাক। যাই হোক চলুন, এখন রান্নাঘরে যাই, 1 কাপ লিকার চা করি, খাই বসে, তারপরে চিন্তা করব কি রান্না বান্না করব। চা খাওয়া হয়ে গেছে, আমি চা নিয়ে বসেছি, আর তন্ময়ও ঢুকেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। চলুন এবারে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। আর অনেকটা না খিচুড়ি পড়ে আছে, দেখি রাত্রিরে যদি মা খাবে, না হলে আমি খেয়ে নেবো। আর আপনাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি, এই দেখুন শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি পরে, আমিও কিনেছি সবার দেখে দেখে, কিন্তু আমি পরেছিলাম, কিন্তু আমি খুলে দিয়েছি, আমার হাতে কেমন একটা দেখতে লাগছে। আর তিশান বারবার বলছে মা কেমন লাগছে, তুমি খোলো না, দেখতে বাজে লাগছে। ব্যাস ওই বারবার বলছিল, আমারও মনটা খারাপ হয়ে গেছে, আমিও খুলে রেখে দিয়েছি। একটা ভেঙেও দিয়েছে, 6খানা নিয়ে এসেছিলাম, তিশানই একটা ভেঙে দিয়েছে। আর এই যে তন্ময় আসার সময় এখানে মিষ্টি নিয়ে এসছে, আমার জন্য মিষ্টি আনতে বলেছিলাম। আমার এই সুগার ফ্রি মিষ্টিগুলো খেতে না খুব ভালো লাগে, আমি আবার ওই খুব রসালো মিষ্টি খেতে পারি না, আমার গা গোলায় কিরকম যেন, একটু শুকনো শুকনো হলে মিষ্টি কম হবে তো ঠিক আছে। চলুন এখানে রাতে রান্না বান্না রেডি করে নিয়েছি, আজকে চাউমিন করব আমার আর তিশানের জন্য। পটল আলুর তরকারি অনেকটা আছে, ওটা তন্ময় নানপুরি দিয়ে খাবে, মাকে নানপুরি আনতে দিয়েছে। আর মালসার অনেকটা খিচুড়ি তরকারি সবই পড়ে আছে, মোটামুটি যা আছে মায়ের হয়ে যাবে, তাই জন্য আমাদের দুজনের একটু চাউমিন করছি, একটু বেশি করেই করছি, সকালে থাকলে তিশানের ব্রেকফাস্টটা হয়ে যাবে। দেখুন আজকে তিশান তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো চলুন ব্লগটাও এখানেই শেষ করি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।